উনি আমার শরীর থেকে সম্পূর্ণ ব্লাঙ্কটা টেনে নিয়ে ওপাশ হয়ে সুন্দর করে শুয়ে পড়ল। এমনভাবে শুয়ে আছে যেন বিছানায় উনি ছাড়া আর কেউ নেই। আমি রেগে বললাম, এটা কী রকম হলো? আপনি দেখলেন না আমি ঘুমাচ্ছিলাম? ব্লাঙ্কটা সম্পূর্ণ নিয়ে নিলেন কেন? উনি কোনো উত্তর দিল না। আমি আরও 2-3 বার ডাক দিলাম, তারপরও সাড়া নেই। আমি বিড়বিড় করে বললাম, ও মা, এরই মধ্যে ঘুমিয়ে গেলেন? আমার এত ঘুম পাচ্ছিল যে আর কথা না বাড়িয়ে ওনার কাছে থেকে ব্লাঙ্কটা কিছুটা টেনে নিয়ে নিজের গায়ে দিলাম, দিয়েই শুয়ে পড়লাম। ঠিক তখনই আমার ব্লাঙ্কেট আবার টান পড়ল। আমি ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাতে দেখলাম উনি আগের মতো শুয়ে। আমি কোনো কথা না বলে ব্লাঙ্কটা আবারও টেনে আবার গায়ে দিলাম, রীতিমতো আবার টেনে নিয়ে নিল। এইবার আর রাগটা কন্ট্রোল করতে পারলাম না। আমি আমার সমস্ত শক্তি দিয়ে ব্লাঙ্কটা ওনার থেকে টেনে নিয়ে বললাম, কি সমস্যা কি আপনার? কথাটা বলতেই উনি হুড়মুড়িয়ে উঠে বসতেই আমার দিকে ক্ষিপ্ত চোখে তাকিয়ে বলল, দেখলে তো ঘুমাচ্ছিলাম, তাহলে এমন করলে কেন? আপনি যে এতক্ষণ টানাটানি করে আমার ঘুমটা নষ্ট করেছেন, তার বেলায় তো আমার গায়ে যদি ব্লাঙ্কটা না হয় তাহলে আমার কি করার আছে? এত দূরে গিয়ে শুয়েছ বলেই এমন হচ্ছে। আমি চোখ বড় বড় করে বললাম, ও মা, তাই নাকি? কই এতদিন তো কোনো প্রবলেম হচ্ছিল না, আজই হয়ে গেল। শান সরু চোখে তাকিয়ে বলল, তোমার কি মনে হয় আমি মিথ্যে বলছি? আমি কি করে বলবো সেটা তো আপনি জানেন। কথাটা বলেই শান অন্যদিকে ফিরে নিজের মাথা চুলকালো। আমি ওনার কাণ্ড দেখে ভুরু কুঁচকে বললাম, আচ্ছা আপনি রাখুন, এটা আমি অন্য আরেকটা নিয়ে আসছি। বলেই আমি অন্য আরেকটা ব্ল্যাঙ্কেট নেওয়ার জন্য উঠতে উনি আমার হাত ধরে আবার বসিয়ে দিলাম। আমি চোখ বড় বড় করে বললাম, কি ব্যাপার, কোথায় যাচ্ছ তুমি? আমি চোখ মুখ কুঁচকে বললাম, ব্ল্যাঙ্কেট আনতে। কেন? আমি বলছি তোমাকে। আপনাকে বলতে হবে কেন? আমি কি এই শীতের মধ্যে ব্ল্যাঙ্কেট ছাড়া ঘুমাবো? আপনার নাকি হচ্ছে না, তাই আমি আমারটার জন্য আনতে চাচ্ছি। শান রাগী চোখে তাকিয়ে বলল, একদম না, এখানেই এই ব্ল্যাঙ্কেটের মধ্যে শুয়ে পড়ো। কিভাবে আপনি না বললে দুজন হচ্ছে না? হবে যদি তুমি আমার গা ঘেঁষে এসে ঘুমো তাহলে। আমি চোখ বড় বড় করে বললাম, আপনার সাথে একসাথে? আমার সাথেই শুয়ে পড়ো, আমার অনেক ঘুম পাচ্ছে। বলে উনি শুয়ে পড়ল। আমি কি করব বুঝতে পারছি না, তাই বসে রইলাম। শান আবার ধমক দিয়ে বলল, কি হলো, এখানে সারারাত বসে থাকার ইচ্ছা আছে নাকি? দেখো, নো মোর টক, তাড়াতাড়ি এসো। ওনার কথা শুনে আমি ওনাকে মুখ ভেঙালাম আর কোনো উপায় না পেয়ে গিয়ে ওনার পাশে শুয়ে পড়লাম, তবে একটু ফাঁকা রেখে। শান আমারও রাগান্বিত হয়ে বলল, মাঝে এত ফাঁকা রেখেছ কার জন্য? আরও কাছে আসো। আমি ওনার আর একটু কাছে গিয়ে শুলাম। উনি আবারও উঠল, আরও কাছে আসতে পারছো না? এইবার আমি রেগে বললাম, অদ্ভুত, এইবার কি আপনার বুকের ভিতর ঢুকে যাব নাকি? শান রাগী চোখ দিয়ে তাকিয়ে বলল, প্রয়োজন হলে তাই। শীতকালে একটু গা ঘেঁষে শুতে হয়, তাহলে শীত কম লাগে, বুঝছো? আমি কোনো কথা না বলে চোখ বুজে নিলাম। ঘুমের জন্য কথা কাটাকাটি করা দায় হয়ে যাচ্ছে আমার। হঠাৎ মনে হলো আমাকে কেউ আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো। আমি দ্রুত শানের দিকে ফিরলাম। এটা কি হলো? কি হবে? এভাবে ধরছেন কেন? শান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আমার কোলবালিশ ধরে ঘুমানোর অভ্যাস আছে। কোলবালিশ নেই, তাই তোমাকে ধরেছি, ব্যাস এইবার ঘুমাও। ওনার কথা শুনে আমার একটু রাগ হলো। মানে আপনি কোলবালিশে পরিবর্তে আমাকে ধরেছেন? এমন অপমান করলে চলছিল না, দেখি ছাড়ুন। আমার কথা শুনে শান চোখ বড় বড় করে বলল, মানে তুমি কি চাও আমি তোমাকে তুমি ভেবে ধরি? আমি কান্নামাখা কণ্ঠে বললাম, অবশ্যই আপনি যখন আমাকে ধরেছেন তাহলে আমাকে ভেবেই ধরবেন, অন্য কাউকে ভেবে ধরলে তো আমি মেনে নিব না। শান আমার কথা শুনে ঠোঁট কামড়ে খানিকটা হাসলো। ওনার হাসি দেখে আমার আরও জোরে কান্না পাচ্ছে। তাহলে জামাই কি
আমার হাত ছাড়া হয়ে যাচ্ছে, বলছি কোথায় যেন পোড়া পোড়া গন্ধ আসছে। পোড়া গন্ধ মানে? সেটা তোমাকে জানতে হবে না, ঘুমাও তুমি চুপটি করে। আগে ছাড়ুন আপনি আমাকে। আমি ওনার হাত নিজের শরীরের উপর থেকে সরানোর চেষ্টা করতে লাগলাম। অনেক অভিমান হচ্ছে আমার। শান রেগে বলল, লিসেন, আর একবার যদি নড়ছ তো হাত পা বেঁধে শুয়ে রাখবো। একদম চুপচাপ থাকো। ওনার ধমক শুনে আমি একদম চুপ হয়ে গেলাম। অভদ্র লোক একটা সবসময় আমার সাথে এরকম করে। শান কিছুটা বিরক্তর সাথে বলল, উফ, তুমি মনে মনে এত জোরে জোরে কথা বলছো যে আমার ঘুমের প্রবলেম হচ্ছে। চুপ করে ঘুমাতে পারছো না? আমি ওনার কথা শুনে চোখ পিটপিট করে বললাম, আপনি জানলেন কি করে আমি কথা বলছিলাম? তোমার না জানলেও চলবে, ঘুমাও। না, ঘুমাবো না, আপনি আমাকে ছাড়ুন। আগে আমি কারো সাবস্টিটিউশন হিসেবে থাকতে চাই না। শান চোখ ছোট ছোট করে বলল, কি বলছো এসব? তোমার সাথে কারো কোনো তুলনা হয় না, সেখানে তুমি কারো সাবস্টিটিউশন হবে কি করে? আমি অভিমান করে বললাম, আপনি বলেছেন। শান হেসে বলল, আমি তোমাকে তুমি ভেবেই ধরেছি। ওকে, এবার ঘুমাও। কথাটা বলে উনি আমাকে আরও শক্ত করে ওনার বুকের মাঝে জড়িয়ে ধরল। আমি ওনার বুকে মুখ গুজে খানিকটা হাসলাম। এটাই তো শুনতে চাইছিলাম আমি। আমার মনের মধ্যে অদ্ভুত একটা সুখানুভূতি হলো, আর তার সাথে ভয়। আজ প্রথম ওনার এত কাছে। আমি আস্তে আস্তে করে কাঁপা কাঁপা হাতে ওনাকে জড়িয়ে ধরলাম। হঠাৎ একটা কথা মাথায় আসছে। আমি ওনার বুকে থেকে সামান্য উঠিয়ে বললাম, আচ্ছা, আজকে যে এত কাহিনী হলো, তারপর ওদের বিয়ে হবে কিভাবে? শান আমার চোখের দিকে তাকিয়ে বলল, এত চিন্তা তোমাকে করতে হবে না, যখনেরটা তখন দেখা যাবে, এখন ঘুমাও। তারপর আমিও ওনার বুকে চুপটি করে মুখ লুকিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠতেই শানের মুখটা আমার চোখে ফুটে উঠল। আজ মনে হচ্ছে অনেক দিন পর এত শান্তিতে ঘুমালাম। আমি পলকহীন শানের মুখপানের দিকে তাকিয়ে আছি। একদম বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। ওনার চোখগুলো অনেক সুন্দর, বিশেষ করে চোখের পাপড়িগুলো। গায়ের রং একদম ফর্সা। কি দরকার একটা ছেলের এত সুন্দর হওয়ার, সেটা বুঝতে পারি আমি। কত মেয়ে আমার বরটার উপর নজর পড়ে কে জানে। আমি আমার এক আঙ্গুল দিয়ে ওনার কপাল থেকে স্লাইড করতে করতে ঠোঁট পর্যন্ত আনলাম। হঠাৎ উনি খানিকটা নড়ে উঠছে। আমি হাত সরিয়ে নিলাম আর নিজের কাজে নিজেই লজ্জা পেয়ে গেলাম। 3 মাস আগে যখন ওনার সাথে আমার বিয়ে হয়, তখন আমি ভাবিনি আমি ওনার সাথে থাকবো। এমনটা নয় যে ওনার জন্য আমার মনের কোনো অনুভূতি ছিল না, তাই ওনার জন্য আমার অনুভূতি ছিল প্রয়োজনের চাইতে বেশি। আর সেটা একদিনে নয়, অনেক বছর আগে থেকে একটু একটু জমেছিল। তাই তো উনি যখন আমাকে শাসন করতেন আমার ভালো লাগতো। উনি আমাকে কোনো জিনিসের জন্য যদি বারণ করতেন, সেটা আমি বেশি বেশি করে করতাম, কারণ আমি চাই উনি বারবার আমার কাছাকাছি থাকুক। কলেজে পড়াকালীন যখন কোনো ছেলের সাথে কথা বললে উনি বারণ করতো, ওই ছেলেকে বকাবকি করতো, খুব মজা পেতাম ওনার জেলাসি দেখে। তাই ওনাকে জ্বালানোর জন্য বারবার ইচ্ছাকৃত একই কাজ করতাম, যাকে উনি আমার উপর অধিকার দেখাতে পারে। ওনার আমার প্রতি যত্ন, আমাকে আলগে রাখা, আমার উপর অধিকার দেখানোটাই কোন আমার কিশোরী মনে ওনার জন্য ভালোবাসা তৈরি হয়ে যায়। বুঝতেই পারিনি। অনেকবার চেয়েছিলাম ওনাকে সবটা সত্যি সত্যি বলতে, কিন্তু ভয় হতো যদি সে আমাকে ভালো না বাসে। তাই আর কখনো বলা হয়নি। ওনাকে লুকিয়ে লুকিয়ে দেখা, ওনার সাথে সবসময় কথা বলার জন্য ঝগড়া আশ্রয় নেওয়া, ওনার কাছে থাকার জন্য ওনাকে প্রতি মুহূর্তে বিরক্ত করা, আরও কত কি। নিজের ব্যবহারে নিজে অবাক হয়ে যেতাম, তবে ওনাকে কখনো বুঝতে দিতাম না। তবে হুট করে বাবা একদিন বিয়ে ঠিক করে নিল। ওনার বিয়ে আপুর সাথে ঠিক হয়েছে বলে খুব কষ্ট পাচ্ছিলাম। ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছিলাম আমি। মনে মনে একটাই প্রার্থনা করছিলাম যে যে কোনো একটা মিরাকেল হয়ে যদি এই বিয়েটা না হতো। জানি না আমার প্রার্থনাটা কোনোভাবে আল্লাহ শুনে নিয়েছে। বিয়ের দিনই আপু পালিয়ে যাওয়াতে ওনার সাথে আমার বিয়েটা হয়ে যায়। এত সহজে যে আমি ওনাকে পেয়ে যাব ভাবতেই পারিনি। এইবার ভাবলাম যে না, ওনাকে সবটা সত্যি বলে দেব, যে ওনাকে আমি কতটা ভালোবাসতাম। তাই ফুলসজ্জার ঘরে ওনার জন্য অনেক আশা নিয়ে অপেক্ষা করছিলাম। কিন্তু উনি যে ব্যবহারটা করলো, তাতে আমার সব আশা আকাঙ্ক্ষা
এক নিমিষে শেষ হয়ে গেল। ওনার কথাগুলো আমাকে সবচেয়ে বেশি ক্ষতবিক্ষত করেছিল ওনার গার্লফ্রেন্ড আছে শুনে। সেই দিন থেকে ওনার সাথে দূরত্বটা বাড়তে থাকে। শুরু করি সাথে ইগনোর তো আছে। আমার মনে হতো আমার জন্য উনি হয়তো ওনার ভালোবাসা মানুষকে পায়নি। আর ঐশীর সাথে দেখা হওয়ার পর সেটা আরও বেশি শিওর হয়ে গেছিলাম। ঐশীর কথা শুনে বুঝলাম ও শানকে ঠিক কতটা ভালোবাসে। কিন্তু আমি শানকে চিনতাম। শান হয়তো আমার প্রতি অবিচার করতে পারবে না বলে ওনার গার্লফ্রেন্ডকে ছেড়ে দিয়েছে, আর না চাইতেও আমার জন্য নিজের মনের জায়গা তৈরি করেছে। এভাবেই ভেবেছিলাম আমি। তাই সবসময় চাইতাম শান যেন আমাকে কখনো ভালো না বাসে। আমি চাইনি দুজনের ভালোবাসা মানুষের মাঝে বাধা হয়ে দাঁড়াতে। তারপরও আপুদের বিষয়টা তো ছিলই, সেটা তো শানকে বলাই হয়নি। যদি শান আমাকে ভুল বুঝে, তাই ভেবেছিলাম আপুদের বিষয়টা মিটমাট করে গেলে আমি চলে যাব শানকে ছেড়ে। কিন্তু সেটা যে এত সহজে হবে না, সেটা শানের সাথে থাকতে থাকতে আরও তীব্রভাবে অনুভব করলাম। তাই ওরা থেকে দূরত্ব বাড়াতে লাগলাম। কিন্তু যতই দূরত্ব বাড়ছিলাম, শান কেমন যেন ততই কাছে চলে আসছিল, যেটা আমাকে আরও দুর্বল করছিল। শান আরও বেশি যত্নশীল হয়ে পড়ল, আমার উপর আরও বেশি অধিকারবোধ দেখাতে লাগলো, যার উপর ওনার থেকে দূরত্ব সরতে হবে সেটা ভাবিনি কখনো। কিন্তু আমি যে এতটা বোকা সেটা আমি বুঝতেই পারিনি। আমি শুধু নিজের এত সুন্দর হাজব্যান্ডকে ভাগ বাটোয়ারা করতে চেয়েছিলাম শুধুমাত্র একটা ভুল বুঝে। যার মনে আমার জন্য এতটা ভালোবাসা ছিল, সেটাকে আমি অন্য কারোর জন্য ভেবেছিলাম। ভাবতে নিজের মাথা ফাটাতে মন চাচ্ছে। ভাগ্যিস ওই দিন ওনার কাবার থেকে শাড়ি আর চিরকুটিটার সাথে একটা ছবিও পেয়েছিলাম। ছবিটা দেখে অবাক হয়েছিলাম, এই ছবি ওনার কাছে এলো কী করে? এটা তখনের ছবি ছিল যেই দিন উনি আমাকে একটা ছেলের সাথে কথা বলার জন্য রাস্তায় সবার সামনে বকেছিলেন। আমি মুখ গোমরা করে গালে হাত দিয়ে পড়ার টেবিলে বসেছিলাম। বাট ছবিটা তুললো কখন? ছবিটা পেয়ে আমার কৌতূহল হলো, তাই তাড়াতাড়ি সেটার পিছনে উল্টাতে দেখলাম, ভালোবাসি বড্ড আমার বেখালি, খুব তাড়াতাড়ি তুমি শুধু আমার হবে, শুধু আমার। সেদিন তোমাকে আদর সোহাগে সব রাগ ভুলিয়ে দেব প্রমিস। লেখাটা দেখে আমার মনে মাঝে সেই অনুভূতিগুলো সুপ্ত করে রেখেছিলাম। এক মুহূর্তে সেটা আবারও জেগে উঠল। আমার মন বলল ওনাকে ভালোবাসতে। আমি যেন প্রাণ ফিরে পেলাম। তবে হঠাৎ কারো পায়ের আওয়াজ শুনে আমি দ্রুত ছবিটা সরিয়ে ফেলেছিলাম। বাট চিরকুট আর শাড়িটা সরানোর টাইম পাইনি। সেটাই উনি আমার হাতে এসে দেখেছিলেন। তবে ওনার উপর আমি খুব রেগে আছি। উনি এখনও আমাকে প্রপোজ করেনি, যদিও বেচারা নিজের কাজের মাধ্যমে সেটা অনেকবার বুঝিয়েছে। বাট যতক্ষণ উনি নিজের মুখে না বলবে ততক্ষণ পর্যন্ত আমি কিছু বলবো না। এতক্ষণে 3 মাস আগের কথাগুলো ভাবতেই আমার মুখে হাসি রেখা ফুটে উঠল। আমার লজ্জায় আমি আমার মুখটা নিজের 2 হাত দিয়ে ঢেকে নিলাম। ভাবতে পারছি না এখনই বদমেজাজি অ্যারোগ্যান্ডা কিউট সুইট ছেলেটা শুধু আমারই বর। আজকাল আমার ঘুম সুযোগ নিয়ে আমাকে এভাবে চোখ দিয়ে গিলে খাওয়া হচ্ছে, জানতাম না তো। ওনার কথা শুনে আমি দূরতম মুখ থেকে হাত সরিয়ে দেখলাম উনি জেগে আছে। আমি অবাক হয়ে বললাম, আপনি না ঘুমিয়েছিলেন? ঘুমিয়েছিলাম তো। ভাগ্যিস ঘুমটা ভাঙল, না হলে তো দেখতেই পেতাম না। আর ঘুম ভেঙে উল্টো পাল্টো দেখেছেন। শুধু অশ্লীল কথাবার্তা না বলে ছাড়ুন আমাকে, লেট হচ্ছে। অশ্লীল কথা কখনো বললাম কই? আমি কি তোমার বডি পার্ট নিয়ে কথা বলছি নাসি? ওনার সম্পূর্ণ কথা বলার আগে আমি লজ্জা পেয়ে ওনাকে ধাক্কা দিয়ে দ্রুত উঠে গিয়ে বললাম, আপনি সত্যি অসভ্য। আর 1 মিনিটও দাঁড়ালাম না। যা বলছে এরপর না সত্যি অসভ্যতা আমি শুরু করে দেয়। তা সরে গেলাম ওনার সামনে থেকে। উনি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলেন। তখন আমি ওনার জন্য কফি নিয়ে রুমে ঢুকলাম। আপনার কফি? টাইম নেই আজ, লেট হয়ে গেল। শুধু তোমার জন্য। আমি অবাক হয়ে বললাম, আমি কি করেছি? কি করনি তাই বলো। আমাকে তোমার নেশা মাতাল করে ঘুম ভাঙিয়ে রেখেছ, তাই তো উঠতে পারলাম না। অমনি
আমার দোষ না? এমন হলে আমাকে ধরে না ঘুমালেই হয়, আমি অন্য রুমে চলে যাই। সরি সুইটহার্ট, সেটা পসিবল না। আমার ঘুম পড়ি ছাড়া আমার ঘুম হয় না, তাই ভুলেও এই কাজ করবে না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। আচ্ছা, তুমি টাই বাঁধতে পারো? না, আমার ভালো লাগে না। স্কুলে যখন যেতাম আম্মু পরিয়ে দিত, আর তারপর তো আর লাগাইও নি। আচ্ছা, প্রবলেম নেই, আমি শিখিয়ে দিচ্ছি। আমার টাইটা বেঁধে দাও। আপনি তো পারেন, তাহলে আমি কেন? আমি বলছি তাই। কথা না বলে এগিয়ে এসো। আমি আর কথা না বলে ওনার কাছে গিয়ে টাইটা নিয়ে নিলাম। উনি আমার কোমরটা শক্ত করে ধরে তাতে আমার দিকে তাকিয়ে রইল আর বলে দিচ্ছিলেন কিভাবে কি করতে হয়। টাই বাঁধা শেষ হলে উনি এখনও আমাকে দেখে যাচ্ছেন। আমি গলা একটু খাকিয়ে দিয়ে বললাম, বলছি এখন লেট হচ্ছে না আপনার? ক্ষতি নেই, বরং লাভই হচ্ছে। কিসের লাভ? সেটা তোমার মোটা মাথায় ঢুকবে না তো হয়ে যেতে। আমি ওনাকে মুখ ভাঙালাম। শান একটু মুচকি হেসে বলল, আজ রাতে প্রস্তুতি নিয়ে রেখো। কোথায় যাব? কোথায়? পরে দেখতে পাবে। নাও বাই। কথাটা বলেই উনি আমার গালে একটা ডিপ কিচ করে চলে গেলেন। উনি যাওয়ার পরই আমি গালে হাত দিয়ে লজ্জা পেয়ে আয়নার সামনে থেকে সরে গেলাম।